সন্ধ্যার মাতোয়ারা পরিবেশ। আচ্ছা, বৃষ্টি কি সদা সুন্দর ছিল, নাকি আজই বেলির কাছে এত সুন্দর লাগছে? অস্ফুট স্বরে বৃষ্টির টুপটুপ আওয়াজগুলো যে বেলি শুনতে পাচ্ছে, আর শুনতে কি ভালোই না লাগছে। শরীর ঝিনঝিন করে উঠছে। হালকা বাতাসের সাথে বৃষ্টির পানি উড়ে উড়ে চোখমুখ ছুঁয়ে দিচ্ছে। শরীর ভালো লাগায় এলিয়ে যাচ্ছে। ইস, আজই কেন বৃষ্টিকে এত সুন্দর হতে হলো? আজ যে বৃষ্টির কাছে যেতে বড্ড ভয় হচ্ছে বেলির। এই মনেমনে সে বিশ্বযুদ্ধ জয়ের মনোবল তৈরি করছে, কিন্তু পরক্ষণেই মনোবল ভেঙে যাচ্ছে। ভেঙে যাচ্ছে কারো তীক্ষ্ণ দৃষ্টি চোখে ভাসতেই। অদ্ভুত অস্বস্তিতে বেলি অসহায় হয়ে পড়ছে। এমন কেন মনে হয়? যতক্ষণ তার সাথে থাকে মনে হয় বেলির শরীরের রক্তগুলো অপরিসীমভাবে দ্রুততম গতির রেশ ধরেছে। মন বারবার কাঁপতেই থাকে, গলা বারবার শুকিয়ে যায়। এই সব অনুভূতিগুলো যে বেলিকে ভয় পাইয়ে দিচ্ছে। অনুভূতি সহ্য করতে না পারায় যে তার চোখ ঝাপসে হয়ে আসে। এগুলো সে কিভাবে বলবে? প্রবল বৃষ্টির মাঝেও বেলি অস্পষ্টভাবে দেখছে সে দাঁড়িয়ে, এবং তার চাহনি বেলি এভাবে কেন তাকায়? এই তাকানোতে বেলির মনের সব মনোবল যে গুড়িয়ে গেল। সেটা তো মনোবল ভাঙানো ব্যক্তি জানল না। সে তো জানলই না যে বেলিকে সে অদ্ভুত জালে একা ফেলে দিয়েছে, যেখানে বেলি জালের ছোঁয়া সহ্য করতে পারছে না। গাড়ি হতে বেশ কিছুদূর দাঁড়িয়ে বেলি এখন আর তৃষ্ণা তাড়া লাগায়নি তাকে। অদ্ভুতভাবে ঠাই দাঁড়িয়ে টুপটুপ পানিতে সে ভিজে যাচ্ছে। সদা উঁচু হয়ে থাকা চুলগুলো চোখের পাপড়ি ডেকে দিচ্ছে। শার্ট চপচপভাবে শরীরে মিশে আছে। কি লম্বাই না দেখাচ্ছে লোকটাকে। ভাবতেই বেলি হেসে ফেলল। বেলির হঠাৎ হাসিতে তৃষ্ণা কেমন আরো ঝিম মেরে গেল। বেলি ধীরে এগোতে লাগল। প্রতিটি এগোনো ধাপে যেন বেলিকে জানান দিচ্ছে সামনে ভয়ঙ্কর কিছু, যার জন্য সামনে পা বাড়তেই চাচ্ছে না। শরীরের সব শক্তি দিয়ে বাড়াতে হচ্ছে। চোখে চোখ মিলানোটা আজ বড্ড কষ্টদায়ক হয়ে উঠছে। তৃষ্ণা বরাবর আসতেই বেলির কেমন শীত লাগতে শুরু করল। শ্বাস নিতেও ভয় হচ্ছে। হঠাৎ তার ঠান্ডা হাতের ছোঁয়া পেতেই বেলি কেমন নেতিয়ে গেল। মনের দ্বিধা কাটিয়ে তাকালো মাথা উঁচু করে। সে অদ্ভুতভাবে বেলির চুলের দিক তাকিয়ে ধীরে চুলগুলো বেলির কানে গুজে দিল। গালে বৃদ্ধা আঙুল দিয়ে স্পর্শ করতে লাগল। এখানে যে বেলির শ্বাস নিতে কষ্ট হচ্ছে সেটা তো জানলই না। শরীরে রক্ত চলাচল প্রায় বন্ধ হয়ে যাচ্ছে। বুকের মাঝে তীব্র ঝড়ো বয়ে যাচ্ছে। সেগুলো তো লোকটা জানল না। বেলি সরে যেতে গিয়েও সরল না, বরং এগিয়ে গেল দুধাপ, একদম তৃষার কাছাকাছি। ঝড়ও যদি এমন মধুময় তাহলে সেই ঝড়ে বেলি ডুবতে রাজি, হাজারবার রাজি। বেলির কাঁপাকাঁপি পায়ে এগিয়ে আসার পদক্ষেপগুলো বেশ তাক লাগানোর ছিল। তৃষ্ণা প্রায় থম মেরে রইল। পরক্ষণেই বেলির দুগাল চেপে কপালে গভীরভাবে চুমু খেয়ে বসল। তারপর বেলির মাথায় থুতনি গুজে বেলিকে শক্ত করে জড়িয়ে নিল। আয়েশে তার চোখ বুজে এলো। এটা তার বেলির প্রথম আগানোর পথ। আচ্ছা, বেলিকে ভালোবাসা শিখতে পেরেছে? সে কি বুঝতে পারছে অনুভূতিগুলো? তৃষ্ণা যেই অনুভূতিতে প্রতিরাত মাতাল হয়ে যায়। শরীর ঝিম মেরে থাকে। সব শেষ মনে হয়ে যায়। পৃথিবী থেমে যায়। শুধু সে ছটফট করতে থাকে একান্ত। এই অনুভূতিগুলোর সাথে কি বেলি পরিচয় হতে পেরেছে? বেলি কেঁপে উঠছে। তাও সে মিনমিন গলায় বলল, আপনার তো অল্পতে ঠান্ডা লেগে যায়। এভাবে বৃষ্টিতে দাঁড়িয়ে থাকা ঠিক হবে না। তৃষ্ণা বেলিকে ছাড়ল। তোকে কে বলল?
নাকি এখনই জাসুসি শুরু করেছিস? জাসুসি কেন করব? আন্টি বলেছিল। আন্টি কি? আম্মু বলবি। বেলি কেমন কেঁপে উঠল। আর ঠান্ডা লাগলে লাগবে। লাগলে লাগবে মানে? চলুন গাড়িতে। বেলি বলতে বলতে তৃষার হাত টানতে লাগল। কিন্তু তৃষ্ণা একচুল পরিমাণও নড়ল না। উল্টো বেলিকে এক টানে সামনে আনল। একটা চুমু খা, তাহলে বৃষ্টিতে দাঁড়াব না। বেলি চুপসে গেল, ছোট্ট আওয়াজে বলল। সদা এমন করেন আপনি। তৃষ্ণা যেমন শুনেও শুনল না। ঠাই একই পরিস্থিতিতে দাঁড়িয়ে কঠিন চাহনি দিয়ে বেলিকে ভস্ম করে দিচ্ছে। বেলি সহ্য করতে না পেরে তেড়ে বলল, আপনি এভাবে তাকানো বন্ধ করুন। কিভাবে? এই যেভাবে তাকাচ্ছেন, মনে হচ্ছে আমায় গিলে নিবেন। আহ! বেলি বর্ষর চোখ করে তাকালো। তৃষ্ণা হালকা আওয়াজে বলল, গিলতে দিবি? বেলি বুঝতে পারল নাকি না সে জানেই না। অযথা বলল, ছি। তৃষ্ণা হালকা হাসল। ছি কেন? তুই অন্য কিছু ভাবছিস? বেলি মুখ বন্ধ করে ফেলল। কথা বললে বলতেই থাকতে হবে। এদিকে বৃষ্টি কমছে না, বরং বাড়ছে। অজ্ঞত বেলি বলল, চোখ বন্ধ করুন। লক্ষ্মী ছেলের মতো তৃষ্ণার সাথে সাথেই চোখ বন্ধ করে ফেলল। এবং ঠোঁটের হাসিটা কিছুটা বড় হয়ে গেল। বেলি কিছুক্ষণ সেই হাসি হাসি মুখটার দিক তাকিয়ে থাকল। লোকটা আসলেই ভয়ঙ্কর সুন্দর। তৃষার মুখের দিক তাকিয়ে ঢোক গিলল সে। তারপর কাপা কাপা হাতে তৃষার ডান হাত নিজের হাতে নিল। চোখ বুজে থাকা তৃষার হাসিটা আরো বড় হয়ে উঠল। লজ্জায় কাচুমাচু করা বেলি দ্রুত তৃষার উল্টো হাতে চুমু খেয়ে সরে দাঁড়াল। তৃষ্ণা কিছুক্ষণ ঠাই হয়ে রইল। চোখ বুজে থাকা অবস্থায় হালকা হেসে বলল, চোখ খুলব নাকি আরো কোথাও দিবি? লজ্জায় লাল থাকা বেলি এবার নীল হয়ে যাচ্ছে। তৃষ্ণা চোখ খুলে নিজের হাতের দিক তাকিয়ে, তারপর বেলির দিক তাকিয়ে থেকে যেখানে বেলির ঠোঁটের ছোঁয়া ছিল সেখানে নিজের ঠোঁট বসাল। তারপর কেমন নেশাধরা কণ্ঠে বলল, ঠোঁট চুমু খেলে না কাজে দিত। বেলি আওর চোখে তাকিয়ে গাড়িতে গিয়ে বসে পড়ল। ভেজা চুল উঁচু করতে করতে তৃষ্ণা নিজেও গাড়িতে গিয়ে বসল। বেলির দিক থম মেরে কিছুক্ষণ তাকিয়ে থেকে দাঁতে দাঁত চেপে বলল, আহ! এত কষ্ট কেন করছি আমি? তুলে নিয়ে বিয়েটা করে নিলেই হয়। বিয়েটা করে তারপর সারাক্ষণ অস্থির হয়ে থাকলেও সমস্যা নেই। সকাল, দুপুর, রাত যখন অস্থির হব একদম। বেলি কান চেপে ধরল। আপনার অসভ্য কথাবার্তা বন্ধ করবেন। মেইন পার্ট মিস করে গেলি। তৃষ্ণা গাড়ি স্টার্ট করল। এবং ধীর আওয়াজে গান ধরল। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? বেলি অবাক করে দিয়ে বলল, কেমন হতো? আমাদের কিছু বাচ্চা হতো। বেলি আহত গলায় বলল, আপনার সাথে কথা নেই। তৃষ্ণা হাসতে শুরু করল। আর বেলি মুখ গোমরা করে জানালা দিয়ে তাকাল। কি সুন্দর লাগছে। গাছগুলো প্রবল বৃষ্টির ছোঁয়ায় তাজা হয়ে উঠছে। হালকা বাতাস, কি মনোরম পরিবেশ। কাজটা নামিয়ে দিন না। তৃষ্ণা নামিয়ে দিল অল্প কিছুটা। বাতাসের সাথে বৃষ্টি উড়ে আসছে। বেলি আপনমনে তাকিয়ে, কি ভালোই না লাগছে। কি সুন্দর, কি স্বচ্ছলতা, কি আবেদনময়ী। কিছুটা রাস্তা অতিক্রম করে পৌঁছাতেই বাসে গড়া টং দেখা গেল। বৃষ্টির কারণে আবছা একটু হুড খুলে দেওয়া। দোকানের ভিতর কিছু মানুষজন বসে সেটাও দেখা যাচ্ছে। তৃষ্ণা গাড়িটা থামালো। চা খাবি?
এখন বস, আমি নিয়ে আসি। না না, আপনি অনেকক্ষণ ধরে ভিজে অসুস্থ হয়ে পড়বেন। তৃষ্ণা কানে নিল না। সে চলল টঙের দিক। বেলি গাড়িটা দেখতে লাগল। স্লো আওয়াজে সফট মিউজিক চলছে। ড্রিমলাইট আলো, বাহিরে বৃষ্টি, হালকা বাতাস। উফ! তৃষ্ণা ফিরল মিনিট খানিক পর। এসেই বসল এবং বেলির হাতে চায়ের কাপ একটি ধরিয়ে দিল। তৃষ্ণা খাচ্ছে আর নাক চুলকাচ্ছে। তার বৃষ্টিতে ভিজলেই নাক চুলকায় এবং ঘণ্টাখানেকের মাঝে গভীর এক ঠান্ডা লাগবে, যেখানে নাক একদম লাল থাকবে টানা 4-5 দিন। যার জন্য জয়া ছেলেকে একদম বৃষ্টিতে ভিজতে দিতেন না। যদি বাহিরে বৃষ্টি পড়ত আর তৃষ্ণা বাড়ির না থাকত, তাহলে সেদিন সে তৃষ্ণাকে কসম দিয়ে ঝাঝরা বানিয়ে ফেলত ফোনে। অজ্ঞত তৃষ্ণা বৃষ্টিতে ভিজতে পারত না। আজ তার সেলফোন বন্ধ। না হলে এতক্ষণে জয়ার 10টা কল তো থাকতই। বেলি আওর চোখে তাকাচ্ছে তৃষার দিক। চুল ঝাড়া দিয়ে তৃষ্ণা বেলির দিক ফিরল। এমন আওর চোখে তাকানোর স্বভাব কবে যাবে? বেলি শুনেও না শোনার মতো করে চা খেতে লাগল। তৃষার আওয়াজ আবার পাওয়া গেল। জানিস তো, মেয়েরা কিন্তু আমায় রেড হ্যান্ড সিগন্যাল দেয়, একদম সামনাসামনি। তো যান। ধরল কে? যাব? আপনি জানেন। থাক, তোর একটু খানি মনটা পুড়ে ছারখার হয়ে যাবে। অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট দিস, বিকজ আই লাভ ইউ না। বেলি চাতে মাত্র এক চুমুক দিয়েছিল। তৃষার কথা শুনে কেসে উঠল। মিনমিন গলায় বলল, খাচ্ছিলাম আমি। চা খেয়ে কাপ দিয়ে এসে গাড়ি চলল আবার। কামারখালি পারাপারের জন্য মাঝে লম্বা সেতু। এই সেতুটি বেলির খুব পছন্দের। সে হাতেগোনা 2-3 বার এসেছে। কিন্তু আজ সেতুটি বেশি সুন্দর দেখাচ্ছে বৃষ্টির মাঝে। ঝুম বৃষ্টির মাঝে এমন পরিবেশ সাথে সেতু। গাড়ি সেতুর মাঝ বরাবর থামল। তৃষ্ণা কিছুক্ষণ বেলিকে দেখল, তারপর বলল, গিয়ে হেডলাইটের সামনে দাঁড়া। যা। আশ্চর্য! আপনার ঠান্ডা লেগে যাবে। যা। বেলি অজ্ঞত গাড়ি থেকে নামল। প্রায় শুকিয়ে যাওয়া শরীরে আবারও বৃষ্টির ছোঁয়া বর্ষিত হচ্ছে। বেলির আবেশে চোখ বন্ধ হবার জোগাড়। সেই গাড়ি থেকে কিছুটা দূরে দাঁড়াল। গাড়ির হেডলাইটের আলোর সামনে বেলি। তৃষ্ণা গাড়িতে বসে স্পষ্ট দেখতে পাচ্ছে কিভাবে বেলির শরীরে বৃষ্টি ছুঁয়ে দিচ্ছে। কামিজ ছিপছিপে শরীরে মিশে আছে। চুলগুলো ঘাড় লেপটে কোমরে দুলিয়ে। তৃষার বুক ক্ষণিকের জন্য কঠিনভাবে কেঁপে উঠল। সে মাথা বের করে বলল, দুহাত মেলে দে। চোখ বন্ধ করে আকাশের দিক তাকাবি আর হাসবি। বেলি হা হা করে হেসে ফেলল। তৃষ্ণা ভিডিও রেকর্ডার অন করে ফেলেছে। বেলি হাসতে হাসতে বলল, আপনি কি করতে চাচ্ছেন বলুন তো? গাড়ি দিয়ে আমায় ধাক্কা মেরে পালাবেন না তো? তৃষার জবাব পেল না। আর লাইটের আলোয় সে তৃষ্ণাকে তেমন দেখতে পেল না। তৃষার কথা মতো চোখ আবেশে বন্ধ করে হাত মেলে দিল। মাথা উঁচু করতেই বৃষ্টির ফোঁটা পুরো মুখ ছুঁয়ে দিতে লাগল। বেলি নিজেই হেসে ফেলল। প্রবল সেই বৃষ্টির মাঝে কালো কামিজে ওড়না তার বুক জুড়ে মাটি ছুঁই ছুঁই। দুহাত মেলে আকাশের পানে তাকিয়ে তার সেই ভুবল ভুলানো হাসি। হেডলাইটের আলোর মাঝে সে এক আবেদনময়ী যুবতী। তৃষার স্বপ্নের থেকেও বুক কাঁপানো এই দৃশ্য। বেলি প্রায় ভুলেই গেল তার আশপাশ। এই নির্জন সেতুর মাঝে বৃষ্টির ছোঁয়ায় দাঁড়িয়ে সে। এটা যে কি এক অনুভূতি তা বেলি প্রকাশ করতে পারছে না। তার মন খুলে হাসতে ইচ্ছে করছে। কাউকে জড়িয়ে ধরে অনুভব করতে ইচ্ছে করছে।
জীবনের গল্প ভাগাভাগি করতে ইচ্ছে করছে। ব্যাস, সে চোখ খুলে তৃষ্ণাকে কিছুটা দূরে দাঁড়িয়ে থাকতে দেখল। তার চোখ জোড়া, যেই চোখ জোড়া বেলিকে সারারাত ঘুমোতে দেয় না, সবসময় লজ্জায় কুঁকড়ে দেয়। সেই চোখ জোড়া খুব আবেগে তাকিয়ে, মনে হচ্ছিল সে কোনো অতুলনীয় কিছু দেখছে। বেলি কি সত্যি অতুলনীয়? কি আছে তার মাঝে? তেমন তো কিছু নেই, কিন্তু বেলির সামনে যে দাঁড়িয়ে, তার মাঝে সব আছে। সব। বেলির কি হলো কে জানে। সে দ্রুত পায়ে গিয়ে তৃষ্ণাকে গলা জড়িয়ে ধরল। তৃষার আর হাত তার কোমরে। বেলি আরো কুকড়ে ছোট গলায় বলল, আপনি এত সুন্দর কেন? জয়াকে নিয়ে বেশ নাক কুচকাচ্ছে আনোয়ারা। সেটা খেয়াল করে জয়া মাথা নিচু করে চা দিয়ে আবারও রান্নাঘর চলে গেল। আমিদ মুখ শক্ত করে বলল, আপনার বিহেভিয়ার পরিবর্তন হবে না মা? আপনি ভুলে যান যে জয়া আমার স্ত্রী। বিয়েটা মেনে নেওয়া হয়নি তো? আপনার কি মনে হয় আমি আপনাদের মানার আশায় বসে? আনোয়ারা চোখ রাঙালেন, ক্ষিপ্ত। আমিদ কথা বলেই যাচ্ছে, আপনার হিন্দু ধর্ম নিয়ে সমস্যা, তাই আলাদা আমরা। একটু না, মাঝে গ্রামের সমান জায়গার ডিস্টেন্স রেখেছি। আপনার ধর্মের নারাজি নিয়ে আজও জয়া কাঁদে, অথচ আপনি যখনই আসবেন ওকে কাঁদিয়ে যাবেন। আপনি ভুলে যান যে ওকে আমি তুলে এনে বিয়ে করেছি। ও আমায় বিয়ে করতে চায়নি, কিন্তু আপনার বিহেভিয়ার এমন যে ও আমার কাঁধে এসে ঝুলছে। আপনি এসেছেন নাতির বিয়ে দেখবেন, ব্যাস। এর মাঝে অন্য কোনো টপিক নিয়ে কথা বাড়াবেন না মা। আনোয়ারা স্তব্ধ কণ্ঠে বলল, বাহ, এই হলো মায়ের সাথে কথা বলার ধরন। আবিদ শ্বাস ফেলল। মা, 30 চলে আসবে, এগুলো নিয়ে কথা না বলি। ছেলে মেয়ের নামগুলোও হিন্দু রেখেছে, আমার সামনে এইসব নাম ধরে ডাকবি না। আমি যেই নাম। আমিদ শক্ত গলায় বলল, আমার একার ছেলে মেয়ে না, আমাদের দুজনের। হ্যাঁ, আমাকে তো গুরুত্ব দিবি না আর? স্বামী মারা গেছে মাস হচ্ছে না, এখনই ছেলেদের যাতা ব্যবহার। আনোয়ারা সোফা ছেড়ে চলে যাচ্ছে। আমিদ চোখের ইশারায় তার ছোট ভাই আশরাফুলকে আনোয়ারার পেছনে যেতে বলল। দেখা গেল চৌধুরী বাড়ি রিলেটিভস দিয়ে ভরপুর। 3 চৌধুরী, তাদের বউ, ছেলেরা, জয়ার বোন, বোনের মেয়ে, ভাই, ভাইয়ের বউ। Each and everyone was talking like there is no tomorrow. কাক ভেজা তৃষ্ণাকে দেখে জয়া চেঁচিয়ে উঠলেন, ভিজেছিস? আবারও? বলতে বলতে জয়া চেঁচামেচি শুরু করলেন, মাত্র ব্যান্ডেজ খোলা হয়েছে, অমনি শুরু হয়ে গেল? কিভাবে ভিজলি? আক্কেল কই তোর? ভিজে চিপচিপা বেলিকে দেখে তৃষার দিক তাকাল। মেয়েটাকেও ভিজিয়ে এনেছিস? আবির দুষ্টুমি স্বরে বলল, কি ব্যাপার তৃষ, আবিদরা চলে এসেছে, অনেকক্ষণ হয়ে যাচ্ছে। তোমাদের এত লেট কেন হলো? বেলি তো লজ্জায় মুখ তুলতে পারছে না। এই লোক কবে যেন বেলিকে লজ্জায় মেরে ফেলবে। কি এক জঘন্য সিচুয়েশনে তাকে ফেলেছে। তৃষ্ণা আওর চোখে অঞ্জলিকে ইশারা করল বেলিকে নিয়ে যেতে। তারপর সে মাসুম ফেস বানিয়ে জয়ার কাছাকাছি গিয়ে নাক দেখাল। জয়া অমনি সব ভুলে গেল। ছেলেমেয়ের অসুস্থতা তিনি একদম সহ্য করতে পারেন না। সোলাইমানের আবার অসুখ বিসুখ ছোট থেকেই কম হয়েছে। তৃষারও তেমন অসুখ বিসুখ হয় না, তৃষ্ণাই হয়েছে ছুঁয়াচে। শুধু অসুখ বিসুখ লেগেই থাকে, মানে ছেলেটা তার স্বভাব সুলভে সবাইকে ছাড়িয়ে। জ্বর বাঁধা আবারও। বলতে বলতে সে শাড়ির আঁচল দিয়ে তৃষার মাথা মুছে দিতে লাগলেন। 23 বয়সের ফর্সা এক যুবতী এতক্ষণ বসেছিল সোফায়। সে এবার উত্তেজিত কণ্ঠে বলল, ছোড়দা,
তৃষ্ণা চমকে সোফায় নজর দিল। আরো রে, আরবিদা, কখন এলি? আরবিদা গম্ভীরভাবে হাতের ঘড়িতে চোখ বুলিয়ে বলল, ইটস বিন 26 minutes and 30 seconds since I came here. তৃষ্ণা আরবিদার চুল টেনে দিল। ব্রিলিয়ান্ট, হা! আরবিদার জবাবের আগেই জয়া চেঁচাল, পরে হবে কথা, আগে চল রুমে। তৃষ্ণা বেলিকে ইশারা করে মায়ের পেছনে চলল। তৃষ্ণা যেতেই সোফা ছাড়ল মাঝবয়সী এক মহিলা। সে বেলিকে মাথা থেকে পা পর্যন্ত দেখে বলল, এই মেয়ে? অঞ্জলি হালকা মাথা দুলাল। মহিলাটি সোফায় বসা আমিদের দিক তাকিয়ে বলল, আমার মেয়ের আশেপাশে ও তো নেই। গরিব পরিবারের মেয়ে মানা গেল, তাও এমন ছোট বয়সের মেয়ে মানলাম, কিন্তু কোথায় আমার মেয়ে আর কোথায়? আমি উচ্চস্বরে বলল, তৃষ্ণা বাড়িতে। ধীরে কথা বলুন। তারপর অঞ্জলিকে ইশারা করল, বেলিকে তৃষার রুমে নিয়ে যাও। বেলি প্রায় কুঁচকে আছে। আওর চোখে তাকালো তার সামনে দাঁড়িয়ে থাকা আরবিদা নামের মেয়েটির দিক। শরীরে কি সুন্দর ঝকঝকে কামিজ পরে, ব্রাউন রঙের লম্বা চুলগুলো কোমরে দুলিয়ে, কানে পাথরের দুল, ফ্রেশ ফেইসে হাইলাইটার এখনো চকচক করছে। বেলি দ্রুত চোখ সরিয়ে ফেলল। তৃষা বেলিকে দেখতেই চিৎকার করে উঠল, ভাবি! বেলি জোরপূর্বক একটু হাসল। অঞ্জলি বেলির দুহাত ধরল, তুমি মন খারাপ করো না বেলি। আসলে নিজের মেয়েকে চৌধুরী বাড়ি দিতে পারেননি বলে এমন করছে। বেলি অঞ্জলির দিক তাকাতেই অঞ্জলি খুলে বলল, মহিলাটি হলেন তৃষের মাসি আঞ্জুমান। তারা দুই বোন এক ভাই। মা, তিনি আর আবির মামা। আঞ্জুমান মাসি হলেন মায়ের বড়, আবির মামা তার দুবোনের ছোট। আর আরবিদা হলেন আঞ্জুমান মাসির একমাত্র মেয়ে। আঞ্জুমান মাসি যতক্ষণ থাকবে তাকে মাসি ডাকবে। সে খালা ডাকা পছন্দ করেন না, আর ডিস্টেন্ট বজায় রাখবে। সিজ ভ্যারি ডেঞ্জারাস। শোনো, আমি যখন নতুন বউ হয়ে আসি তখন কি যে রুড হচ্ছিল। লাইক, আমি সোলাইমানের যজ্ঞ না। এই সব কথাবার্তা দেখলে না তৃষ তার মাসির সাথে কোনো কথা বলল না ড্রয়িং রুমে। তাদের মাঝে বড় ঝগড়া হয়েছিল আমায় নিয়ে। আমাকে থার্ড ক্লাস বলেছিল। তৃষ তো সেই ক্ষেপেছিল। মাথা গরম করে যে বেরিয়েছিল পুরো 3 দিন পর ফিরেছিল। আর হ্যাঁ, ছোট থেকেই নাকি তৃষের সাথে আরবিদার বিয়ে নিয়ে কথা হয়েছিল। বাড়ির সবাই রাজিও ছিলেন, তা অনেক বছর আগের ঘটনা। কিন্তু পরে বাবা না করে দেন তৃষার পছন্দ জেনে। এই ব্যাপারটা তৃষ একদম জানে না। যখন আমি বলছি একদম জানে না তার মানে একদম জানে না। ও রিলেটিভস বিয়েটি তেমন হজম করতে পারে না। তুমি তো দেখছো তৃষ্ণা কেমন। ও খুবই সাংঘাতিক রাগতে পারে। রেগে এমন না অন্যদের ক্ষতি করবে, নিজেরই করে। টানা ওকে শান্ত করা যায় না। ওর বড় ভাই থেকে সম্পূর্ণ আলাদা। তাই বাড়ির সবাই ওকে নিয়ে ভয় থাকে। এখন যদি ও শুনতে পায় এগুলো, বুঝতে পারছো কি করবে? তার উপর তোমার সাথে এমন বিহেভিয়ার করেছে। ও জানলে। বেলি থামিয়ে দিল। আমি বলবো না। অঞ্জলি হালকা হাসল। আমি জানি তুমি বলবে না। তুমি ছাড়া আরও মানুষ আছে, যেমন কাজের জন্য নতুন মেয়েটা। তৃষকে সেই পছন্দ করে। দুষ্টু হেসে, মানে রেসপেক্ট। ও সব বলে দেয় তৃষকে। তেমনি তৃষের সব কথাও মানে। যদি তৃষ বলে চল বাড়িটা ভেঙে ফেলি, ও সঙ্গে সঙ্গে কোদাল নিয়ে তৈরি থাকবে। আর হ্যাঁ, সাথে কোদাল তৃষের জন্য ও আনবে।
আর ওর সেফটির জন্য সরঞ্জামও। তোমাকে সাধারণ টোকা দেই, যেমন সেইবার 30-এর সেই ফিভার প্লাস ঠান্ডা। এমন অবস্থার জন্য কামারখালীর ডক্টরকে বাবা রাত্রির জন্য হায়ার করে ফেললেন। সোলাইমান মানে আমার হাজবেন্ড যে বাড়িতে থাকে না সেও বাড়িতে ছিল। পরের দিনও তেমন রিকভারি না দেখে বাবা সকাল আবার গেলেন ডক্টর নিজে নিয়ে আসতে। মেইন গেইটে তালা মেরে গেলেন। সেই তালা মারা গেইটে দারোয়ান আর বাবার ট্রাস্টেড ড্রাইভার কেউ রেখে গেলেন। নির্দেশ দিয়ে গেলেন গেইট খোলা যাবে না যাই হোক। কিন্তু এই বাড়ির 30-এর জাসুস ও কি করছে জানো? ও আঞ্জুমান খালার মতো শাড়ি পরে সানগ্লাস লাগিয়ে মেইন গেইট খোলার হুকুম দিয়ে দিল। আসলে ও আবার আঞ্জুমান খালার কপি করতে জানে। কিটকিটিয়ে হেসে, আর বাড়ির সবাই আঞ্জুমান খালাকে কিছুটা ভয় পায়। খুবই স্ট্রিক্ট পারসন তিনি। তো মেইন গেইট খোলা হতে দেরি, 30-এর জিপ বেরোতে দেরি হয়নি। তারপর আর কি, মা জাসুসকে কানে ধরিয়ে রেখেছিলেন। জাসুস কানে ধরে কি বলছিল জানো? ইস, একদম ফিল্ম স্টার লাগে। ও খালা আফনেরা আমারে ভাইয়ের বউ বানাইলেও পারেন। কথাগুলো বলে হাসতে লাগল অঞ্জলি। তারপর হঠাৎ সিরিয়াস মুডে চলে এলো। আরেকটা কথা, মাসি তোমায় যা বলেছে তার জন্য মন খারাপ করে আবার তুমি 30কে অ্যাভয়েড করতে শুরু করিও না। তাহলে বাড়ি সহ তোমায় মাথায় তুলবে। বুঝেছ? ঠান্ডায় আহত বেলি মাথা দুলালো। বেলিকে খেয়াল করতেই অঞ্জলি নিজের কপালে ডান হাত ছোয়াল। আরোরে চলো ওয়াশরুম। কাঁপতে কাঁপতে বেলি চলল। তৃষা ভাবলীলায় বলল, আজকে বড় ভাবির কথার ফুলঝুরি খুলেছে। এত কথা তো আমিও বলি না। রাত্রির 9টা বেজে যাচ্ছে। বেলি তৃষার লম্বা কামিজ পরে বসে। তৃষা বেশ তার আর তার ভাইদের নানান ভিডিও ক্লিপ দেখাচ্ছে ল্যাপটপে। বেলিও দেখছে। তার বাড়ি চলে যেতে ইচ্ছে হচ্ছে। মহিলাটির নজর বেশ বিরক্তি করছে বেলিকে। তৃষার উপর রাগতে না যেয়েও রাগ চলে আসছে। লোকটা এমন বেপরোয়া বিহেভিয়ার কেন করে? এই ঝামেলাগুলোতে ফালিয়ে রফদফা। অপেক্ষা করতে করতে তৃষার দেখা পেল সকাল 8:45। হাফ প্যান্ট আর টি শার্ট পরে হাজির তৃষার রুমে। চোখ লাল হয়ে আর চোখ ছোট হয়ে আছে। ফেসটা হলদে হয়ে আছে। হাতে রুমাল বারবার ইউজ করছে। হাঁচি দিচ্ছে একটু পরপর। বেলির মাথাটা ধরে গেল। মানুষ এত ছোঁয়াচে কিভাবে হয়? কিভাবে? তৃষ্ণা এসে ধরাম করে বিছানায় বসেই বেলিকে বলল, যা মাকে বল গিয়ে একটা গরম কফি দিতে। বেলি কিছুক্ষণ ঠাই মেরে রইল। ধীরে বলল, আপু কোথায়? অভির সাথে বাহিরে। এমন ওয়েদারে কি ঘরে পূজা দেবে তোর মতো? ওরা লং ড্রাইভ এনজয় করছে। বাড়ি যাব আমি। আচ্ছা, নেব। এখনই বাড়ি দিয়ে আসব। কিন্তু আমার কোলে চড়ে যেতে হবে। বেলি মুখ কালো করে উঠে চলল কফি আনার উদ্দেশ্যে। কফি আনতে গিয়ে বেলি পড়ল সংকটে। সবাই ড্রয়িং রুমে। তাও বেলি শান্ত মন নিয়ে সেখানে গেল। জয়া বেলিকে দেখা মাত্রই এগিয়ে এলো। বেলি ধীরে বলল, তৃষ্ণা ভাইয়া কফি চাইল। আবিদ পেছনে থেকে হাসতে হাসতে আসল। এখনো ভাইয়া? ভাই জানে? জয়া আবিদকে ধমক দিল। বেলিকে বলল, দেখলে অবস্থা কি করেছে নিজের? রাত্রে ধুম জ্বর আসবে। আমার কথা মিলিয়ে নিও। অজ্ঞত বেলি চলল জয়ার পিছু। কফি নিয়ে বেলি রুমের দরজার সামনে দাঁড়িয়ে রইল। তৃষ্ণা কি নিয়ে যেন কথা বলছে ল্যাপটপের দিক তাকিয়ে। আরবিদা নামের মেয়েটি তৃষার দিক কিভাবে যেন তাকিয়ে। চাহনিটা সাধারণ ছিল না। সেই প্রথম বেলি অদ্ভুত কিছু অনুভব করল।
খুবই অদ্ভুত। বাড়িতে ফিরে বেলির মন ছোট হয়ে রইল। বারবার ভাবতে লাগল আদৌ কি সে তৃষার পাশে থাকার যোগ্যতা অর্জন করতে পেরেছে। তৃষ্ণা যেমন হাই স্ট্যান্ডার্ড মেইনটেইন করে চলে, তারও তো তেমনভাবে চলা উচিত। নিজেকে কি একটু গুছিয়ে নিবে বেলি? চলার পথে যদি শুনতে না হয় আকাশ পাতাল তফাত। ব্যাস, বেলি সিদ্ধান্ত নিল পরিবর্তন হবার। নিজেকে কিছুটা গুছিয়ে নিবে, আর একটু ম্যাচুরিটি আনবে নিজের মাঝে। এমন বাচ্চামি ভাব তার এখন মানায় না, কারণ সে তো নিজের বয়সী কারো প্রেমে পড়েনি। প্রেমে পড়েছে এমন একজনের যার বিয়ের বয়স হয়ে গিয়েছে, এবং সে অধীর আগ্রহে অপেক্ষা করছে বেলির। বেলি সিদ্ধান্ত নিল আগে নিজেকে কন্ট্রোলে আনবে, স্ট্রং করবে, ইংলিশে কথা বলার প্র্যাকটিস করবে, ড্রেসিংয়ে পরিবর্তন আনবে, পড়ালেখায় আরও মনোযোগী হবে। দেখতে দেখতে বেশ কিছুদিন চলে গেল। মধ্যেই বাড়িতে রিলেটিভস দিয়ে ভরপুর। বিমানের বিয়ের সেই আয়োজন। গ্রামের নানান চাচা চাচি এসে মাগনার পান খেয়ে চলে যাচ্ছে। বাবাও বেশ বড় ধরনের পানের আলি এনে রেখেছে। বিয়ে বাড়ি বলে কথা আর মানুষ পান খাবে না তা তো হচ্ছে না। এর মধ্যে বেলির মাথায় পরিবর্তন হবার ভূত এখনো যায়নি। সে ইউটিউব দেখে দেখে বেশ কিছু টিউটোরিয়াল ব্যবহার করা শুরু করেছে। খুশি মেয়ের এইরূপ দেখে কিছুটা হাসলেন। ভাবলেন হয়তো সামনে বিমানের বিয়ে, তাই নিজেকে সুন্দর করার প্রচেষ্টায়। দেখা গেল বেলি তার লম্বা চুলগুলো সামনে দিয়ে এবং পেছনে 3 স্টেপ করে ফেলল। আগে কোমর পর্যন্ত পড়ত, এখন একটু উপরে, কিন্তু বেশি ছোট করেনি। বেলির সাথে শিলাও চুল কাটল। কাজিনদের চক্করে পড়ে বেলি বেশ ধুম মার্কেটও করল। তার মধ্যে সে বাবার আদেশে ক্লাস 10-এর পুরনো বইগুলো কভার করতে লেগে পড়ল। সেদিন সন্ধ্যায় বিমান আসলো পেছনের রুমে, হাতে সেলফোন। এই নে তৃষ্ণা। বেলির চাচাতো বোনগুলো ফোনটা কেড়ে নিল, এবং দুলাভাই আরও হাবিজাবি আলাপে বিভোর হয়ে পড়ল। এগুলো শুনতে শুনতে বেলি ঘুমিয়েই পড়ল। গায়ে হলুদের 2 দিন আগে হাওলাদার বাড়ি আসলো অভি আর আবিদ। অভি এসেছে তার শালিদের নিয়ে ঘুরতে যাবে, এবং তাদের কেনাকাটা বা খাওয়ানোর ব্যাপারটা হ্যান্ডেল করবে। আবিদের অ্যানাউন্সমেন্ট শুনে বেলির চাচাতো বোনদের তৈরি হওয়ার বেগ যেন ঝড়ের গতি অবলম্বন করল। কিন্তু অভির অতি রিকোয়েস্ট ও বিমানকে সাথে দিলেন না আনন্দ। তার কথা হলো আজ বাদে কাল বিয়ে, এখন মেলামেশা বন্ধ থাকুক। অজ্ঞত শালা শালিদের নিয়ে চলল অভি, আর সাথে আবিদ তো আছেই। আবিদ সে বেশ সবাইকে এন্টারটেইন করছে। বেলিকে অন্যমনস্ক দেখে আবিদ বেলির মাথায় পেছনে থেকে টোকা মারল। সুন্দর হলে কেমনে এত? কোথায় সুন্দর হলাম? এই চেহারা আগের থেকে বেশ লাইট হয়েছে। হেয়ার ট্রিটমেন্ট করিয়েছ? কামিজও তো নতুন স্টাইলের পরতেছ, আবার হাই হিলস। মানে ভাইকে বাদে নতুন কাউকে পটাতে চাচ্ছ নাকি? আপনার ভাই আগে ভালোভাবে পটুক, তারপর না অন্যদের ভাবব। আবিদ রহস্যময় হাসি দিয়ে সামনে চলল। কামারখালির রেস্টুরেন্টে বসল সবাই। অভি বলে দিল, যার যা ইচ্ছে অর্ডার করো। ব্যাস, অভির বলতে দেরি, অথচ ওদের অর্ডার করতে দেরি হয়নি। কিন্তু পরে দেখা গেল তারা মেইনটেইন করে খেয়েছে, না অতিরিক্ত না কম। খাবারের শেষে সবাই আইসক্রিমও নিল নিজেদের পছন্দের। তারপর চলল কামারখালি মার্কেটের দিক। বেলি পছন্দের কয়েক জোড়া চুড়ি কিনে ফেলল। অভির দিক অসহায় হয়ে তাকিয়ে বলল, দুলাভাই আমার, আপনার কাছে টাকা আছে তো? অভি বেলির কপালে দুয়াঙুলের সাহায্যে টোকা মারল। তা তোমাকে কে ভাবতে বলছে? আমার দায়িত্ব যে। আফটারঅল আমরা রিলেটিভস হতে যাচ্ছি। থাক,
এত দায়িত্ববান হতে হবে না। তুমি শুধু আমার ভাইয়ের দায়িত্ব নিভাও, তাহলেই আমি ধন্য। বেলি চোখ ঘুরিয়ে অন্যদিক চলল। প্রায় 15 মিনিট পর দেখা গেল তৃষ্ণা গাড়ি নিয়ে হাজির। সে এসেছে বেলিকে একটা থাপ্পড় মারবে সব শক্তি দিয়ে। কিন্তু বেলির আশপাশ যাওয়ার পূর্বেই চাচাতো বোনদের খপ্পরে পড়তে হল। সকলের সাথে হাসি বিনিময় করতে গিয়ে দেখা গেল বেলি কিছুটা দূরে দাঁড়িয়ে দোকানের সামনে কিছু একটার দরদাম করছে। বেলির পাশেই এক ছেলে। বেলির আওর চোখে চেক আউট করছে। এক পর্যায়ে তৃষ্ণা চলল বেলির দিক। বেলির পাশে দাঁড়াতেই ছেলেটি দৌড়। বেলি তখনও দরদামে লেগে। চাচা, এই ওড়না তো ওই দোকানে 230 টাকা মাত্র। দোকানি বেশ উচ্চকণ্ঠে বলল। না গো আফা, একদম 350। অন্য দোকানে পাইলে পুরাই নকল। আসল মাল এই দামে কেউই দিবার পারব না। বেলি হাতের ওড়না রেখে দিল। তৃষ্ণা মানিব্যাগ বের করার চেষ্টা করছিল। তার আগেই বেলি তৃষার হাত টেনে যেতে যেতে বলল, ইস, 200 টাকার ওড়না 300 টাকা দিয়ে কে কিনবে? দেখা গেল কিছুটা যেতেই দোকানি ডাক দিল, আফা আর 20 টাকা বাড়াইতে পারবেন? বেলি উচ্চস্বরে বলল, একদম 230। আচ্ছা নিয়া যান। বেলি দ্রুত পায়ে ওড়না নিতে চলল। এদিকে তৃষ্ণা চোখ পিটপিট করে বেলিকেই দেখে যাচ্ছিল। ওড়না নিয়ে বেলি যখন ফিরবে তৃষ্ণা সামনে গিয়ে দাঁড়াল। বেলির উঁচু জুতার ফলে আজকে তাদের হাইট বেমানান লাগছে। বরং বেলির তৃষার বুক পর্যন্ত আয়েসে চলে আসছে। তৃষ্ণা বেলিকে মাথা থেকে পা পর্যন্ত দেখে বলল, হয়েছে কি? প্রেমে পড়েছি, তাই নিজেকে পরিবর্তন করছি। কথাটা বলেই বেলি চলল তার বোনদের দিক। তৃষ্ণা কিছুক্ষণ ঠাই দাঁড়িয়ে রইল। তৃষার যে বেলির পরিবর্তন খারাপ লাগছে তা না, কিন্তু সে সাধারণ বেলিটাকে একটু বেশিই পছন্দ করে। কিন্তু সেই সাধারণ বেলি শুধু তার জন্য। চলার পথে তো মানুষকে পরিবর্তন হতেই হয়। এভাবেও আরেকটু ম্যাচুরিটি বাড়লে বেলির আচরণে আরও পরিবর্তন চলে আসবে। কিন্তু আপাতত সে বেলির প্রেমে পড়েছি তাই পরিবর্তন হচ্ছি লাইনের মানে খুঁজছে। সেখান থেকে সকলকে চৌধুরী বাড়ি নিয়ে যাওয়ার ডিসিশন নেওয়া হল। বেলি বেশ শান্তভাবে আবিদের গাড়িতে বসেছিল। কিন্তু তৃষার বেলির ডিসিশন তেমন পছন্দ হল না। সে আবিদের গাড়ি ড্রাইভ করার ডিসিশন নিয়ে ফেলল। অজ্ঞত পেছনে বেলির 2 বোনও ছিল। তারা তৃষ্ণাকে প্রশ্ন করে যাচ্ছে, জিজ, রিলেশনশিপ কয়টা করেছেন মোট? 4-5টা হবে মাত্র। হ্যাঁ, আমি আবার চুজি ছিলাম। ফার্স্টটার নাম কি ছিল? মেবি শ্রাদ্ধা। আরবিদার ক্লাসমেট ছিল, হিন্দু। বেলি কটমট গলায় বলল, আরবিদার ক্লাসমেট কেন? আরবিদার সাথেই রিলেশনটা করতেন। সুন্দর আছে। গাড়ির ভিতর একদম শান্ত হয়ে গেল। তৃষার রাগী কণ্ঠ, কি সব অদ্ভুত কথাবার্তা। আমার বোন ওটা। পুরো পরিবারে তখন ওই একটি বোন ছিল। পড়ে না তৃষা হল। বেলি নিজেকে শান্ত করল। তৃষ্ণা জানলে খবর আছে একদম। তাই সে চুপ মেরে গেল। কিন্তু তৃষ্ণা থামল না, সে প্রশ্ন করল, এমন অদ্ভুত কথা তুই এভাবে বলবি না। রিজন কি? বেলি মুখ ভেঙিয়ে বলল, হয়েছে। এখন বলুন তারপর কোনোটার সাথে গিয়েছিলেন? পেছনে বেলির বোনরাও তাল মিলাল। অথচ সেখানে তৃষার ডাউট থেকে গেল। চৌধুরী বাড়িতে তাদের এত সুন্দর স্বাগতম দেখে বেলির বোনদের চোখ প্রায় জল চিকচিক করছে। সোফায় বসে বেলি নিজ মনে জুস খেয়ে যাচ্ছে। এদিক ওদিক কোথাও খেয়াল নেই। বাহির থেকে তৃষা দৌড়ে হাজির। আপু, আমার রুমে আসো, তোমায় ড্রেস দেখাবো।
বেলিও চলল। যাওয়ার সময় বেলি আরবিদা নামের মেয়েটিকে আবার দেখল। কিন্তু এইবার বেলির মন ছোট হয়নি। সে বেশ শান্তভাবে গেল। দেখা গেল ড্রেস দেখার এক পর্যায়ে আরবিদা তৃষার রুমে হাজির হল। তৃষা বলল, আরবিদা আপু, এই ড্রেস ভাবিকে মানাবে না বলো? ভাবিকে? আরোরে, তুমি তো দেখছি কিছুই জানো না। এই যে বেলি আপু, আমার ছোট ভাবি। বেলি মিষ্টি হেসে তৃষার গাল টেনে দিল। আরবিদা কঠিন স্বরে বলল, এখনো হয়নি বিয়ে। বেলি মুচকি হেসে উঠে দাঁড়াল। আজ হোক বা কাল, একসময় তো হবেই। আগে থেকে প্র্যাকটিস করে রাখা ভালো। রিলেশনশিপ স্ট্রং থাকে। ওভার কনফিডেন্ট ইজ নট দ্যাট গুড, বাট আই লাভ ইট। আরবিদার তেতো আওয়াজের জন্য বেলি শাস্তি দিল তৃষ্ণাকে। তাকে এভয়েড করে। এই ঠিকভাবে কল ধরছে না। সামনাসামনি দেখা হলে হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। অবশ্য এর পরিণতি ও বেলি খুব ভালোভাবে জানে। পুরো পরিবার মিলে আরেকবার টুকটাক কেনাকাটার জন্য মার্কেট ভ্রমণে নামল। দেখা গেল সেখানে তৃষ্ণা হাজির। কিন্তু আজ সে আড়ালে এসেছে। শুধু পেছনে দিয়ে বেলিকে নিয়ে সাইড হয়ে গেল। আরেক দফা বেলিকে মাথা থেকে পা পর্যন্ত দেখল। তারপর বেলিকে শক্ত করে জড়িয়ে ধরল। কি হয়েছে তোর? বেলি। বেলির চেহারা নিজের দিক উঠিয়ে। আমি ভালোবাসি ঠিক ওই সাধারণ কামিজে বেনিওয়ালা মেয়েটিকে, যে অল্পতেই কেঁদে দেয়, অভিমানে বুক ফুলিয়ে রাখে, যাকে দেখলে আমার সব শক্তি ফিরে আসে। জীবনে পরিবর্তন দরকার, কিন্তু তোকে মানুষের কথায় পরিবর্তন হতে হবে না। হাজার মেয়ে রেখে আমি তোকে ভালোবাসি বেলি, শুধু তোকে। বেলি মনে মনে নিজেকে শক্ত করে বলল, যতটুকু পরিবর্তন থাকলে আপনার। বেলি চোখ নিচে করে এবার ধীর গলায় বলল, আপনার সাথে চলতে পারব, অতটা না যতটায় আপনায় হাহারি। বেলি নিজেকে এত শক্ত করেও বলতে পারল না, আচ্ছা তৃষ্ণা কিভাবে বলে এত কিছু। বেলি কেন পারে না? তৃষ্ণা অতি গভীরে জড়িয়ে ধরে বলল, তারপর বল। বেলি চুপ মেরে গেল। গলা দিয়ে আওয়াজই আসছে না। ইদানিং তোর উপর রাগও আসছে না? না হলে কয়েকটা থাপ্পড় খেতিস। বেলি অস্ফুট স্বরে বলল, কেউ দেখবে, ছি। সরুনন। তৃষ্ণা বেশ কিছুক্ষণ বেলিকে গভীরভাবে জড়িয়ে ঘাড়ে ভয়ানক এক চুমু খেল এবং দ্রুত নিজেকে জেন্টেলম্যান রূপে ফিরিয়ে আনল। বেলিকে ইশারায় বুঝালো এই চ্যাপ্টার ক্লোজ হয়নি। মার্কেটিং কমপ্লিট করে বাড়ি ফেরবার পথে বেলির নাজেহাল অবস্থা। তার বারবার তৃষার কথা মনে পড়ছে, ভয়ানক রকম। বেলির এ অবস্থা দেখে কাজিন এক বলেই ফেলল, একসাথে বিয়ে দিয়ে দেবনি? বেলির বলতে ইচ্ছে করছিল, হ্যাঁ দিয়ে দাও বিয়ে। পরক্ষণেই লজ্জায় লাল হয়ে উঠল। ইস, তার এত লজ্জা কত থেকে আসে? কি হবে তার? দেখতে দেখতে গায়ে হলুদের দিন ঘনিয়ে এলো। আজ পরেই কাল গায়ে হলুদ। দুপুর দিকে গ্রামের এবং পরিবারে সব মিলে রং খেলায় মেতে উঠল। রঙের কারণে বেলির এতদিনের রূপচর্চা নিমিষেই পানিতে ভেসে গেল। বাধ্য হয়ে গামছা দিয়ে চুল সুরক্ষিত রেখে সেও নামল মাঠে। তীব্র রং খেলায় হাওলাদার বাড়ির উঠান ভিজে চিপচিপে। আনন্দকেও ছাড় দেওয়া হয়নি, তাকেও রঙে চুবানো হয়েছে প্রায়। মানুষে গিজগিজে বাড়িতে বেলি ঠিক খুঁজে বের করল মাহফুজ নানাকে। সেই দিব্যি মুরব্বিদের সাথে বসে পান খাচ্ছেন। বেলি নানার মুখে রং লাগিয়ে দিল। নানা তো সেও বেশ বেলির সাথে নামল রং খেলায়। এদিকে কালো লোমের টাম্মি আজ সম্পূর্ণ কালার দিয়ে মেখে। রাত্রির দিক,
হবু বউয়ের কণ্ঠ শোনার আশায় বেকুল অভি কল দিয়েই যাচ্ছে। বেলি এত মানুষের মাঝেও তাদের দুজনের কথা বলার রাস্তা বের করে দিল। অথচ এদিকে তাকে ফোন করা হচ্ছে খেয়াল নেই। একটার দিক, তৃষার 14 নাম্বার কল দেখে বেলি রিসিভ করল এবং মিনমিন গলায় বলল, বলুন। তৃষার নরম কণ্ঠ, কেউ কি কিছু বলেছে? আমায় বল। কে কি বলবে? এখন আপনি রাজা ধীরাজ হয়ে ঘুরবেন আর আমি সকিনার মা হয়ে। তা তো হচ্ছে না। রাজা ধীরাজ? সামনে আয় আগে। যাবে কে আপনার সামনে? আমি যাব। দেওয়াল তৈরি করে রাখব। দেওয়াল ভাঙার গাড়ি নিয়ে চলে আসব। আবার বানাবো দেওয়াল। আচ্ছা, তাহলে আমি আবার দেওয়াল ভাঙতে যাব। আর তুই দেওয়াল তৈরি করার আগেই ধরে ফেলব। শর্টকাট পদ্ধতিতে বিয়ে করে ফেলব। সুন্দরভাবে বাসর। তারপর হানিমুনে যাব। মাঝে বছরের ডিফারেন্স রেখে বাচ্চা নিব। তারপর আবার বাচ্চা নিব। কোনো খালি রাখা হবে। বেলি ফোন কেটে ফেলল। নিজেকে যতই শক্ত করুক, এই লোকের লজ্জাহীন কথা বেলি বেশিক্ষণ সহ্য করতে পারবে না। কখনোই না। উফ। গায়ে হলুদের দিন উঠান জুড়ে স্টেজ তৈরি করা হল। উঠানের বাহিরে জায়গা থাকার ফলে খুব সুন্দর সব মানিয়ে নেওয়া গেল। চৌধুরী বাড়ি থেকে ভিডিও রেকর্ডিং এর জন্য লোক পাঠানো হল। এত কিছুর মাঝেও আনন্দের টাকার শট পড়ল। অবশ্য টাকা যে এই আছে তা না। বেলির জন্য টাকা গচ্ছিত। তারপর বাবলুর জন্য। তার আরেক মেয়েও আছে। এক মেয়ের বিয়েতে এত খরচ করলে তো। এক পর্যায়ে বেলির চাচারা এগিয়ে আসলেন যার যার মতো। তারা নিজেদের মতো সাহায্য করলেন। কাজিনদের সাথে মিলে বেলি হলুদ শাড়ি পরল। ম্যাচিং জুয়েলারি, যেমন স্ট্রেইট চুলে মাঝের সিথিতে টিকলি, কানে লম্বা দুল, হাতে হলুদ চুড়ি, লাইট মেকওভার, সব মিলিয়ে সে বেশ সেজেগুজে তৈরি। লাউড মিউজিকে কাজিন একটা নাচা শুরু করল চাচিদের নিয়ে। একসময় চিল্লাচিল্লি শুরু হলো বরের বাড়ি থেকে হলুদ এসেছে। বেলি মাত্রই উঠানে এসেছে আর সামনে পড়ল তৃষ্ণারা। তৃষ্ণা সে তো একদম ফিটফাট সেজে হাজির। হলুদ পাঞ্জাবি আর সাদা পায়জামা পরে এসেছে। পেছনেই আরবিদা, তৃষা, আবিদ, আয়ুষও একইভাবে তৈরি। বেলি তৃষ্ণাকে দেখেও যেমন দেখল না। আর এদিকে যে তৃষার কত ডিগ্রি মাথা ব্যথা শুরু হয়েছে তা তো শুধু সেই জানে। খুশি এবং আরও মহিলারা মিলে বেশ খাতিরে লাগলেন তৃষ্ণাদের। এত ভিড়ের মাঝেও তৃষ্ণা বেলির পাশ ঘেঁষে দাঁড়াল। বেলি আওর চোখে তাকিয়ে অন্যদিকে যেতে নিলে তৃষ্ণা বেলির হাত আড়ালে চেপে ধরল এবং ফটোগ্রাফারকে ইশারা করল ছবি তুলতে। এবং সেখানে বেলির সাথে তৃষ্ণা কয়েকটা ছবি তুলে ফেলল। একসময় তাদের মাঝে বাবলু আর তৃষাও হাজির। চারজন মিলে পারফেক্ট ছবি। বাবলুর ফ্রেন্ডসগুলো কেমন অন্য চোখে তার দিক বারবার তাকাচ্ছে। সে কয়েকবার লক্ষ্য করে এবার বলল, আমাকে দেখে জলে যাদের পুটকি, তোরা হয়ে যা মোরে শুটকি। কথাটা ঠিক আরবিদার সামনেই বলল। সে নাক ছিটকে বলল, ছি। এদিকে আবিদ আয়ুষ শুনে তো হাসতে হাসতে শেষ। তারা দুজন মিলে বাবলুর কাঁধ ঝাঁকিয়ে বলল, এই না হলে অভির শালা। অভিও এমন দুষ্টু ছিল। পেছনে থেকে তৃষ্ণা বলল, তাহলে তোরা কি ছিলি? ভালো। অতি ভালো যাকে বলে। বাবলু বলল, অতি ভালো চোরের লক্ষণ। ব্যাস, আরেক দফা হাসির বন্যা বয়ে গেল। শিলা এসে ব্যস্ত আওয়াজে বলল, চাচি তোকে একটি পুকুর পাড়ের ওদিক ডাকছে। ওখানে মনে হচ্ছে পুকুরের পানি লাগবে।
কেন? আরোরে যেয়ে না দেখবি? বেলি ওখানে গিয়ে থেমে গেল। তার আগেই ভাবা উচিত ছিল এমন কিছু। এই লোক এত সহজে যাওয়ার মানুষ নই। বেলি দ্রুত উল্টো পায়ে ফিরবার আগেই তৃষ্ণা বেলিকে ধরে ফেলল। পেছনে থেকে জড়িয়ে ধরে নেশাগ্রস্ত আওয়াজে বলল, আমি যে পাগল হচ্ছি। সেটার কি করবি? পানি ঢালুন মাথায়। তৃষ্ণা বেলির কোমর চেপে নিজের দিক ফিরাল। ঢেলে দে। নিজে নিন। বেলির বলতে দেরি তৃষার বেলির ঠোঁটে ঠোঁট চাপতে দেরি হয়নি। বেলির শাড়ি ভেদ করে পেটে হাত যেতেই বেলির শ্বাস প্রায় আটকে। বেলির নড়ানড়ি দেখে তৃষার জড়িয়ে ধরাটা মনে হচ্ছে আরেকটু প্রবল হল। ঘাড়ে লাগাতার কিছু চুমু খেয়ে সে নিজেই সরে গেল এবং দ্রুত পায়ে চল যাচ্ছে। বেলি এখনো শ্বাস নিচ্ছে। হঠাৎ আক্রমণে সে নিস্তেজ। উঠানে পৌঁছাতেই শিলার খোঁচা মারা প্রশ্ন, কি রে, লিপস্টিক কই? বেলি ঠোঁটে হাত দিয়ে দ্রুত ঘরে ঢুকে যাচ্ছে। লজ্জায় তার মরি যাই যাই অবস্থা। রাত 2টা বাজছে। হঠাৎ তৃষার কল। বেলি ধরল না। আবার আসতেই বেলি সবাইকে আড়াল করে ধরল। তৃষ্ণা নেশায় বুঁদ হয়ে আছে। আবিদ আয়ুষ ভাইয়েরও আওয়াজ আসছে। বেলি জানত এমন কিছু করবে। সে শান্ত কণ্ঠে বলল, কি হয়েছে? তোকে মিস করছি। আম মিসিং ইউ ব্যাডলি। সিরিয়াসলি। বেলি? হু? কি মারাত্মক লেগেছিল তোকে? পেটের দিক দিয়ে কালো তিল। ধরতে যে। বেলির লজ্জায় গাল লাল হচ্ছে। তাও শান্ত কণ্ঠে বলল, তো কত কষ্টে নিজেকে নিয়ন্ত্রণ করেছি। এইবার তোকে পেলে নিয়ন্ত্রণের মায়েরে বাপ। বেলি, চল বিয়ে করে ফেলি। এই বয়স টয়েস ধুর বাদ এগুলো। আচ্ছা, আমি কি গাড়ি নিয়ে আসব? না, কাল আসবেন। আমরা শর্টকাট বিয়ে করে ফেলব। হ্যাঁ, এখন কোথায়? অভিদের বাড়ি। ওরা কি নাচছে? আমাকে কথাও বলতে দিচ্ছে না। আপনি এখন রুমে গিয়ে শুয়ে পড়বেন। যান। বেলি, আপনার অসভ্য কথাবার্তা সারাদিন শুনতে হয়। মদ খেয়ে আরও 2 গুণ বেড়ে যায়। এই সব চিন্তাভাবনা ছাড়াও কি মাথায় আর কিছু আছে? তুই তো পুরো শুনলিই না। যান ঘুমাবেন। আবিদ ভাই থেকে খবর নেব। ফোন কেটে বেলি কিছুক্ষণ মোবাইলের দিক তাকিয়েই রইল। কি এক ভয়ানক লোকের খপ্পরে পড়ল সে। রাত 3:23। বেলির চোখগুলো ফুলে কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে যাচ্ছে। এমন অনবরত হেঁচকির আওয়াজে পাশে ঘুমানো বিমান লাফিয়ে উঠল। অন্ধকারে বেলির বারবার কেঁপে উঠা স্পষ্ট বোঝা যাচ্ছে। বিমান ধীর কণ্ঠে ডাকতে লাগল, বেলি, এই বেলি। বেলির কান্নাটা তীব্র হচ্ছে। বিমান দ্রুত পায়ে রুমের লাইট সুইচ করল। বেলি ফোন হাতে কাঁদছে। চোখ মুখ লাল হয়ে আছে। গাল, ঠোঁট ফুলে। বেলির এমন অবস্থা দেখে কেমন চুপসে গেল বিমান। সে বেলিকে আবারও ডাকতে লাগল, বেলি, বেলি। কি হয়েছে? বেলির কান্নাটা আরও বাড়ছে। তার অবশ চাহনি হাতের ফোনটির দিক। বিমান বেলির হাত থেকে ফোন নিয়ে নিল। লক খুলে ফোনের দিক তাকিয়ে স্তব্ধ হয়ে রইল। বিমান কাঠ হয়ে দাঁড়িয়ে নিজেকে সামলিয়ে দ্রুত হাতে নিজের ফোন খুঁজতে লাগল। সেলফোন পেয়ে তৃষ্ণাকে কল লাগাল। সুইচড অফ শোনাচ্ছে। এবার বিমান অভিকে কল লাগাল। অভি মনে হচ্ছে ফোনের সামনেই ছিল। এক রিংয়েই ফোন রিসিভ করে ফেলল। অভির হ্যালো বলা হয়নি। বিমানের রাগে থরথর করে কাঁপা গলা।
তৃষ্ণা কোথায়? অভির অবাক কণ্ঠ। হয়েছে কি? আমি তোমাকে ভিডিও আর পিকচার সেন্ড করেছি। আচ্ছা। অভি মোবাইল চেক করে থম মেরে রইল। তৃষার এক্স শ্রাদ্ধার সাথে কিছু ছবি আর লিক ভিডিও। মূলত বোঝাই যাচ্ছে ছবি আর ভিডিওগুলো খুবই আগের। ভিডিও ক্লিপটিতে স্পষ্ট তৃষার সাথে মেয়েটির চুমুর মুহূর্ত। ছবিগুলো অনেকটা ঘনিষ্ঠমূলক। অভি আল্লাহ বলে উঠল। দ্রুত বলল, বেবেলি? ও দেখেছে? বিমানের রাগী কণ্ঠ। তোদের আমি 100 বার সাবধান করেছিলাম। বরাংবার বলেছি বেলি এগুলোর জন্য ছোট। ও বুঝবে না। এই বয়সে কষ্ট নিতে পারবে না। তুই তোর কসম দিয়ে আমাকে মানিয়েছিলি। বলছস? কিসের কষ্ট? আমার ভাই পাগলের মতো ভালোবাসে। নিজে মরবে তাও বেলিকে কষ্ট পেতে দিবে না। অথচ তোর ভাইয়ের অ্যাক্সিডেন্টের জন্য ও কাঁদতে কাঁদতে প্রায় মাসখানিক খাওয়া দাওয়া বন্ধ করে ফেলছে। আমি জেনেও চুপ। সেদিন তোদের বাড়িতে তোদের খালা আমার বোনকে অপমান করেছে, আমি জেনেও চুপ। আশপাশের মানুষজন নানান খারাপ কথা বলে আমার বোনকে নিয়ে। আমি তাও চুপ। আর আজ আবার এমন কিছু? আমি এখন বলছি যে তোর ভাইকে বলবি বেলির সামনেও আসতে না। ওর আমার বোনকে ভালোবাসার অধিকার নেই। ও যদি ওর আগের কুকীর্তি ঢাকতে না পেরে তাহলে কিসের জন্য প্রেম করতে এসেছে? এত ভালোবাসার নমুনা দেখিয়ে কি হলো? এগুলো যদি বাবা জানে বা শুনে, বুঝতে পারছস কি হবে? অভি ঢোক গিলল। বেব, ঠান্ডা হও। আচ্ছা শুনো, আগে কুল হও। আমাকে ফোন দিবি না। বিমান ফোন কেটে আবারও বেলির দিক তাকাল। মেয়েটা কেঁদে শেষ। সাবধানে এগিয়ে গেল। বেলির পাশে বসল। বেলি? বেলি কাঁদতে কাঁদতে বলল, আমি কেন কাঁদছি? আমি তো জানতাম সে অনেক প্রেম করেছে। তার গার্লফ্রেন্ড ছিল। আর তাদের সাথে সে রোমাঞ্চকর সময় স্পেন্ড করেছে। কিন্তু আজ আমি নিতে পারছি না। বিমান বেলিকে জড়িয়ে ধরল। কাঁদে না। আমি জানি সে আমাকে অনেক ভালোবাসে। অনেক ভালোবাসে। বিমানের রাগ আর ক্ষোভে মাথা ধরে আসছে। সে তাও ধীর আওয়াজে জিজ্ঞেস করল, ভালোবাসিস তৃষ্ণাকে? বেলি ধীরে কেঁদেই যাচ্ছিল। বেশ কিছুক্ষণ পর নিজেই বলল, হ্যাঁ। বিমানের নিজেকেই থাপড়াতে ইচ্ছে করছে। সে অভিকে পাওয়ার আকাঙ্ক্ষায় সব ভুলে গেল। ভুলেই গেল তৃষার আগের জীবনের কথা, তাদের পারিবারিক দূরত্বর কথা, বয়সের ভেদাভেদ, সব ভুলে গেল। বেলি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। বিমানের চোখে ঘুম নেই। বাকি রাতটুকু অভির কলে বিমানের ফোন বাজতেই থাকল। বিমানের বিয়ে আজকে। প্রচুর আয়োজন রাত থেকে। খুশির পরশু থেকে চোখে ঘুম নেই। তার হাসিমুখে আলাদাই কষ্টের ছাপ। আনন্দ কয়েকবার স্ত্রীকে বুঝিয়ে গেলেন। অথচ তার নিজের মনের অবস্থা খুবই দুর্বল। বারবার তার বড় মেয়েটার বায়নাগুলো মনে পড়ছে। মেয়েটা আজকের পর আর নিজের থাকবে না। আর সে তার দায়িত্ব নিতে পারবে না। মেয়ের প্রতি তার কোনো অধিকার থাকবে না। আনন্দের মাথা ধরে আসছে। বিমান বারবার বাড়িটা ঘুরছে। সকলের দিক সময় নিয়ে তাকাচ্ছে। বেলি এখনো গভীর ঘুমে। ঘুমাবেই তো। অনেক রাত করে ঘুমিয়েছে। আর সকাল মাত্র 5টা বাজছে। এত দ্রুত উঠার কথাও না। কয়েকবার খুশিকে দেখে এবার কেঁদে দিল বিমান। বিমানের কাদা দেখে খুশি নিজেকে সংযত করতে পারল না। সেও মেয়েকে ধরে কাঁদতে লাগলেন। অনবরত মেয়ের কপালে চুমু খেলেন। আজকে অতি চালাকি বাবলুটাও কেমন মনমরা।
কয়েকবার বিমানের দিক তাকিয়ে চলে যাচ্ছে। এইবার রুমে ঢুকে খুশি আর বিমানের কাদা দেখে তার নিজের চোখেও পানি টগবগ করছে, ঠোঁট কাঁপছে। চোখ মুছতে মুছতে অন্যদিকে চলে যেতে লাগল। বেলি ঘুম থেকে উঠে ফোনে ছবিগুলো খুঁজতে লাগল, কিন্তু নেই। হয়তো বিমান ডিলিট করে দিয়েছে। তার এখনো স্পষ্ট মনে আছে রাত্রের ঘটনা। তৃষার সাথে কথা বলার পরপরই কিছু মেসেজেস আসে। ছবিগুলো দেখে শুধু থমকে ছিল, ভিডিও ক্লিপটি দেখে তার কাপা হাত থেকে ফোনই পড়ে যায়। বেলির এখনো স্পষ্ট ছবির ঘনিষ্ঠতা চোখে ভাসছে। সেই মেয়ের সাথে তৃষার ঘনিষ্ঠ ক্লিপটি। বেলির বুক কেঁপে উঠছে ব্যথায়। চিনচিন ব্যথায় বুক ধরে আসছে। চোখে আবারও পানি জমা হচ্ছে। এ কোনো ধরনের শাস্তি পাচ্ছে সে? এগুলো আগের কেউ ইচ্ছে করে দিয়েছে। তার আর তৃষার মাঝে সমস্যা সৃষ্টি করতে চাচ্ছে। কিন্তু বেলির মন অজানা ব্যথায় কেঁদে উঠছে। মন কোনো কথায় শান্ত করা যাচ্ছে না, কেঁদেই যাচ্ছে। চোখের পানি থামানো যাচ্ছে না। এই অদ্ভুত অনুভূতি, এই ব্যথা, এগুলো থেকে বেলি মুক্তি চায়। তৃষার ছবি দেখতে গিয়ে এইবার বেলি আওয়াজ করে কেঁদে উঠল। ধীর আওয়াজে বিড়বিড় করতে লাগল, শুধু আমাকে ভালোবাসেন। আমি জানি কষ্ট পাব না একদম। এগুলো আগের, এমন কিচ্ছু কখনো আর হবে না। মুখে বললেও বেলির চোখের পানিগুলো থেমে নেই, বয়েই যাচ্ছে। ব্যথা তীব্র হচ্ছে, অনুভূতি ভয় দিচ্ছে। খুশির ডাকে বেলি দ্রুত চোখ মুছে ফেলল। খুশি হঠাৎ মেয়ের এমন চেহারা দেখে ভরকে গেল। কি হয়েছে? বেলি হালকা হেসে বলল, আজকে পেতনি বিদায় হবে, তাই একটু আর কি। খুশির চেহারার পরিবর্তনে বোঝা যাচ্ছে সে আবারও কাঁদতে বসবেন। বেলি দ্রুত বিছানা ছেড়ে মাকে জড়িয়ে ধরল। আর কাঁদতে হবে না, আপু বাংলাদেশ ছেড়ে যাচ্ছে না, আশপাশই থাকবে, যখন ইচ্ছে দেখতে পাবে। খুশি নিজের মনকে শান্ত করল। আয়, কিছু কাজ করবি। বেলি বলল, ব্রাশ করে আসছি, দ্রুত আয়। খুশি যেতেই বেলি ফোন অফ করে ফেলল। আবারও চোখে পানি ভিড়তে চাইলে দ্রুত মুছে ফেলল। উঠানে যেতেই বিমান বেলির বাহু ধরে নিজের দিক ফিরাল। ঠিক আছিস? বেলি হালকা হাসল। হ্যাঁ, একদম। আর তুমি এভাবে মন খারাপ করে কেন? বিমান বেলির মুখে আলতো করে ছুঁয়ে দিল। তখন মাথায় আসেনি ব্যাপারটা। মনে হচ্ছে কেউ ইচ্ছে করে তোর কাছে পাঠিয়েছে। বেলি মাথা দুলাল। বিমান আবারও বলল, কাঁদবি না, মানুষের পাস্ট তো থাকেই, তাই না? হ্যাঁ, ভুলে যা। আর যদি মনে হয় ভুলতে পারবি না এগুলো, তাহলে তৃষ্ণাকে ভুলে যা। আর আমি জানি তুই পারবি না তাকে ভুলতে, তাই দুটোর যেকোনো একটা ভুলতে হবে। হ্যাঁ। মদের প্রভাব কাটেনি আবিদের, কিন্তু অভি মোবাইল তার সামনে ধরতেই তারও ঘুম উড়ে গেল মনে হচ্ছে। লাফ দিয়ে বিছানা ছাড়ল। ও মাই গড, বিমান পাঠিয়েছে। আবিদ মুখে হাত রেখে চোখ বর্ষর করল। বেলি, ও দেখছে, ওর কাছেই পাঠিয়েছে কেউ কাল রাত্রে। বিমান তো রেগে আগুন, ফোন ধরছে না একটাও আমার। কোনো মাদা? এগুলো তোলার সাহস কিভাবে পাইল? শ্রাদ্ধার নাম্বার আছে? এটার হাত থাকলে একদম পুঁতে দিব। কিছু ভেবে আবার অসহায় কণ্ঠে বলল, ভাই জানে না, ঘুমিয়ে। আয়ুষ ডাকতে গেছে। বেলির অবস্থা কেমন? বিমান যেভাবে খেপেছে, মনে হচ্ছে বেলির অবস্থা নাজেহাল। ভাই তো একদম হুঁসস করে দিবে। চলবে।